বাংলাদেশে প্রথমবারের মতো সংসদ হতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট। বর্তমানে ৩০০ আসনের পাশাপাশি ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠিত হতে পারে। কিন্তু বড় প্রশ্ন হল, উচ্চকক্ষ গঠিত হচ্ছে কিভাবে, আর কোন পদ্ধতিতে গঠন করা হলে কে কত আসন পাবে। আজকে আমরা এই পুরো বিষয়টাই হিসেব করে দেখব। গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হয় গণভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গণভোটে বৈধ ভোটের মোট ৬৮.৫৯% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে এবং না এর পক্ষে ভোট দিয়েছে ২১.৪১% মানুষ। গণভোটের ব্যালটে ৪টি প্রশ্ন ছিল, কিন্তু ভোটারদের দিতে হয়েছে একটি মাত্র হ্যাঁ বা না। আলাদাভাবে কোনোটায় হ্যাঁ বা না দেওয়ার সুযোগ ছিল না। এই ৪টি প্রশ্নের খ প্রস্তাবে সরাসরি বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন। এবার আসা যাক এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলে। এই নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মিলিত ভোট ৮৯.৫৭%, বাকিরা ১০.৪৩% ভোট পেয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৫.৭৯% ভোট। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী উচ্চকক্ষে রাজনৈতিক দলকে অন্তত ১% ভোট পেতে হবে। স্বতন্ত্র ও বাকিদের ভোট বাদ যাবে হিসাব থেকে। তাই হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে, স্বতন্ত্র প্রার্থীরা যদি কোনো রাজনৈতিক জোট গঠন না করে তাহলে উচ্চকক্ষে বিএনপি ৫৬, জামায়াত ৩৬, এনসিপি ৩, ইসলামী আন্দোলন ৩ ও বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পাবে। জুলাই সনদে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের কথা বলা থাকলেও তাতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপির। দলটির ইশতেহারে আসন ভিত্তিক উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে। ৩টির কম আসন পাওয়ায় বাংলাদেশ খেলাফত ও ইসলামী আন্দোলন উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না। উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না একটি করে আসন পাওয়া গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিজেপি ও খেলাফতের অপর অংশ। আসন বিবেচনায় উচ্চকক্ষ গঠিত হলে বিএনপি অন্তত ৭০টি, জামাত অন্তত ২৩টি এবং এনসিপি অন্তত ২টি আসন পাবে। অন্তত বলা হচ্ছে কারণ এখানেও আছে অনেক যদি কিন্তুর হিসাব। স্বতন্ত্ররা জোট করলে এক হিসাব, আর না করলে সেই অংশটি রাজনৈতিক দলগুলোর কাছেই চলে যাবে। এছাড়া ৩টি আসনের কম পাওয়া দলগুলো এক্ষেত্রে উচ্চকক্ষে কোনো আসন পাওয়ার কথা না, ফলে সেই আসনগুলো চলে যাবে বড় দলগুলোর ভাগে। হিসেবে যদি কিন্তু থাকলেও এতটুকু স্পষ্ট যে আসন ভিত্তিক হিসেবে বিএনপির লাভ বেশি। এক্ষেত্রে কার্যত উচ্চকক্ষেও ২/৩ কাছাকাছি শক্তি পাবে তারা। তাহলে কোন পদ্ধতিটি কার্যকর হবে? গণভোটের ব্যালটে সরাসরি বলা হয়েছে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। অন্যদিকে বিএনপির ইশতেহারে বলা হয়েছে আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিবিসি বাংলাকে বলেন, বিএনপি যে ইশতেহার দিয়েছে সেটি কোনো ভোটের মাধ্যমে সরাসরি জনগণের সামনে হাজির করা হয়নি, কিন্তু সংসদের উচ্চকক্ষ আনুপাতিক ভোটের হারে গঠনের বিষয়টিতে সরাসরি মানুষ ভোট দিয়েছে। তার কথার মানে দাঁড়ায়, যেহেতু আনুপাতিক পদ্ধতিতে সরাসরি গণভোটে অনুমোদন এসেছে, সেটি প্রাধান্য পাবে। অন্যদিকে আইনজীবী জাহিদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন, সংস্কার বাস্তবায়ন আদেশেই বলা হয়েছে যে রাজনৈতিক দল বিজয় লাভ করবে তার ইশতেহার অনুযায়ী সুবিধামতো সিদ্ধান্ত নিতে পারবে, যে কারণে বিএনপির যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তারা বাস্তবায়নে বাধ্য নয়, সেগুলো তারা ইশতেহারও উল্লেখ করেছে। মানে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিজয়ী দল চাইলে সংবিধান সংশোধনের মাধ্যমে কাঠামো বদলাতে পারবে। আর এখানেই রাজনৈতিক আলোচনা ডিম আগে না মুরগি আগে পর্যায়ে চলে যাচ্ছে। তো কেন উচ্চকক্ষ এত গুরুত্বপূর্ণ? কারণ উচ্চকক্ষ গঠন হলে সংবিধান সংশোধনের জন্য শুধু নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদনও প্রয়োজন হবে। অর্থাৎ উচ্চকক্ষ হয়ে উঠবে এক ধরনের সাংবিধানিক চেকপয়েন্ট। এবং কোন পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হচ্ছে সেটি নির্ধারণ করবে ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য। ছোট করে বলতে গেলে উচ্চকক্ষে আসন ভিত্তিক পদ্ধতিতে বিএনপি জোট পাবে অন্তত ৭০টি আসন, ভোটের আনুপাতিক পদ্ধতিতে পাবে ৫৬টি, যেটি পরিস্থিতি অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। পার্থক্য অন্তত ১৪ আসনের। এই সংখ্যাটি ভবিষ্যতের রাজনীতি